একজন নারী সদস্য এই মাত্র যে বক্তব্য রাখলেন, তিনি প্রকৃতপক্ষেই এবাদুর রহমান চৌধুরী সাহেবের যে কন্যা, এটা তিনি প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। জহরত আদিব চৌধুরী 327 মহিলা আসন 27। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম, আদাব। মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য। এই সংসদে আমার পিতা মরহুম এবাদুর রহমান চৌধুরী 4 বার এসেছিলেন নির্বাচিত হয়ে এবং দেশে এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারকদের প্রতি। এই 2026-27 সালের বাজেটের একটি দর্শন হলো সবার আগে বাংলাদেশ। এই দর্শন কোনো নতুন কিছু নয়, এর ভিত্তি হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের আপোষের নেত্রী সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পরিকল্পনার অংশ। এটি একটি আধুনিক রূপান্তর মাত্র। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মন্ত্রিসভার প্রত্যেকজন সদস্যকে যে উনারা শুধু একটি আয় ব্যয়ের হিসাব আমাদের সামনে উপস্থাপন করেনি, বরঞ্চ করেছেন 1971 থেকে 2024 সালের সকল লড়াকু বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঐতিহাসিক দলিলে। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন আমরা আমাদের বিরোধী দলীয় সংসদদের কাছ থেকে এই বাজেটের আলোচনাতে অংশগ্রহণ দেখছি, আমার দুঃখ লাগে যে ওনারা প্রিন্সিপাল বা টেকনিক্যাল লেভেলে কোনো অ্যানালাইসিস না করে ওনারা কথার ফুলঝুরি জ্বালাময়ী বক্তব্য দিয়ে সময়টাকে পার করছেন। এখানে আমি যদি মাননীয় স্পিকার, আমি যদি 2026-27 সালের বাজেটকে অ্যানালাইসিস করি, আমি লাস্ট 25 ইয়ার্সে যতগুলো বাজেট ছিল তার কিছুটা স্টাডি করার চেষ্টা করেছি এবং যখন আমি দেখি যে এখানের মধ্যে কয়েকটি নজিরবিহীন স্ট্র্যাটেজিক্যাল শিফট নোটিস করেছি। এর মধ্যে যেটা মেজর আমি বলবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম এবং যে ডিরেগুলেশনের ফোকাসটা। বিগত দশকগুলোতে আমরা মেগা প্রজেক্ট, মিথ্যা জিডিপি গ্রোথের ফুলঝুরি শুনেছি, কিন্তু এবার ক্লিয়ারলি একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে যেখানে লং টার্ম সাস্টেনেবল অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বিল্ড করা হচ্ছে থ্রু ইনস্টিটিউশনাল গভর্নেন্স রিফর্মের মাধ্যমে, ডিরেগুলেশনের মাধ্যমে, যার এক্সাম্পল হচ্ছে সিম্পলিফাইড বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং প্রসেস, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেখানে টাইম বাউন্ড অ্যাপ্রুভালের অ্যাপ্রোচ নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা দেখছি সামষ্টিক অর্থনীতির একটা স্ট্রাকচারাল ওভারহল যেখানে কাগজে মুদ্রা ছাপানো বন্ধ করে ধীরে ধীরে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ ব্যবস্থার সম্পূর্ণ রিস্ট্রাকচারিং। এছাড়া যেটা সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানব সম্পদে আমাদের একটা আগ্রাসী বিনিয়োগের প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কারণ আমাদের বাজেটে একটা বিশাল অংশ 29.7% আমরা সামাজিক খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ধীরে ধীরে লক্ষ্য ধারণ করা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকারে 5% করে উন্নীত করা হবে, যেটা আমাদেরকে একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি এবং মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করবে। মাননীয় স্পিকার, আমি হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্রী, তাই যখন এই বাজেটটা পড়াশোনা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে কিছু ফেমাস কনসেপ্টের সাথে এটাকে কম্পেয়ার করার। এর মধ্যে একটা যে বিজনেস স্কুলে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইমার্জিং মার্কেটগুলো কেন ডেভেলপ যে ইকোনমিতে যেতে পারে না, কি কেন তারা ডেভেলপ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ধরনের মার্কেট ইকোনমিগুলোতে ইনস্টিটিউশনাল ভয়েড কাজ করে, যেসব ইনস্টিটিউশন থাকা দরকার সেগুলো থাকে না অথবা থাকলেও ভঙ্গুর অবস্থায় থাকে। এবং বাংলাদেশ এটার একটা বেসিক একটা মানে পারফেক্ট এক্সাম্পল, যেখানে আমরা লাস্ট 17 বছরে আমরা দেখেছি কিভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সলিউশন অবশ্যই এই বাজেটের মধ্যে আমি নোটিস করেছি, যেখানে আমাদের ইনস্টিটিউশনগুলো কিভাবে ক্যাপাবল করে তোলা যায় তার একটা লং টার্ম প্রপার প্ল্যানিং হয়েছে। এছাড়া আরেকটি কনসেপ্টের কথা আমি বলতে চাই, সেখানে হচ্ছে যে একটি অর্গানাইজেশন বা একটি দেশ পিছিয়ে পড়বে সে যদি শুধুমাত্র বর্তমানকে নিয়ে থাকে, তাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কিভাবে পৃথিবীটা বদলাচ্ছে এবং তার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রিটি কনসেপ্ট। সো এটা যদি আমি ন্যাশনাল লেভেলে নিয়ে আসি, এটা কনসেপ্টটা খুব কঠিন শোনালেও আসলে খুব কঠিন নয়। যেটা হচ্ছে যে আমাদেরকে কারেন্ট যে আমাদের স্ট্রেংথ আছে তাকে এক্সপ্লয়েট করতে হবে টু দ্য ম্যাক্সিমাম লেভেল, যেটা আমাদের আরএমজি সেক্টর আছে, আমাদের হিউম্যান যে আমাদের যে আমরা
স্কিল ফোর্স আমাদের আছে তা এটাকে আমাদের পারফেক্ট এক্সপ্লয়টেশন থেকে ইমপ্রুভ করতে হবে এবং আমাদের এক্সপ্লোরেটিভ ইকোনমির দিকে যেতে হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে চায়নাতে আমরা দেখেছি তারা কিভাবে করে তাদের ম্যানুফ্যাকচারিং হাবকে এক্সপ্লয়েট করছে এবং সাথে সাথে গ্রিন এনার্জি ট্রানজিশন এআই বেসড ইকোনমির দিকে তারা এক্সপ্লোর করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে। সো আমাদের এই বাজেটের মধ্যে আমি স্পষ্টভাবে দেখতে পারি যে এই পিপল প্রসেস এবং আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এক্সপ্লয়েট এবং এক্সপ্লোরের কিভাবে সামঞ্জস্য এসেছে। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি যে আমাদের পিপল ক্ষেত্রে আমরা দেখেছি বাজেটে যে আমি একটু আগে বলছিলাম যে সামাজিক খাতে আমাদের শিক্ষা স্বাস্থ্য খাতে কিভাবে আমাদের যে বরাদ্দ হয়েছে যাতে করে আমরা একটা আমাদের যে ইউথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং এক্সপ্লোর করার জন্য আমাদের এই যে ইউথ ডেমোগ্রাফি আছে এটাকে কিভাবে আরো বেশি হায়ার লেভেলে মেরিট বেস ইকোনমিতে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার জন্য স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে এবং এই টোটাল এক্সিকিউশন করার জন্য আমাদের একটা লিডারশিপ ব্রিজ দরকার। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে এবং অ্যাডভাইজার যে এবং মিনিস্টারদের ক্যাবিনেটদের ওভারঅল সাথে আমি দেখছি যে ওনারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা প্ল্যানিং করেছেন। এখানে যদি আমি প্রসেসের ক্ষেত্রে আসি আমি দেখি যে আমাদের কারেন্ট যেসব ইনস্টিটিউশন আছে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এই জন্য এসওপি বেসড কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। টাইম বাউন্ড আমি অ্যাপ্রুভালের কথা একটু আগে বলছিলাম, অটোমেশনের কথা বলা হয়েছে এবং আমি জানতে পেরেছি যে প্রজেক্টগুলোকে যাতে করে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট হয় টাইমলি ইমপ্লিমেন্ট হয় তার জন্য ডিজিটাল ড্যাশবোর্ডের কথাও চিন্তা করা হচ্ছে। এছাড়া এক্সপ্লোরের জন্য আমরা ক্রিয়েটিভ ইকোনমি স্পোর্টস ইকোনমি ব্লু ইকোনমির কথা দেখছি যেটাতে করে আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো। এবং আমাদের প্রোডাক্ট পার্সপেক্টিভে এক্সপ্লয়েটের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের কারেন্ট যেসব সিস্টেমসগুলো আছে তা কীভাবে অপটিমাইজ করা যাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করা হবে তার জন্য কথা বলা হয়েছে। এছাড়া ডিজিটাল ডিসরাপশনের মাধ্যমে ফিউচার মানে পৃথিবীতে যাতে আমাদের নাগরিকরা সুন্দরভাবে তার সেবা পায় তার জন্য ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আমি যেহেতু আমি ব্যবসা কর্পোরেটে অনেকদিন ছিলাম আমি বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কয়েকটি কমেন্ট করতে চাই। এই বাজেটের মধ্যে মেজর যেসব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং এসএমই এন্টারপ্রেনারদের জন্য ইকুয়ালি খুব ভালো ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেজর বিজনেসদের একটা মেজর কমপ্লেন ছিল যে প্রেডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার নাই। আমাদের যে এই বাজেটের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে নেক্সট 5 বছর কর কাঠামো অপরিবর্তিত থাকবে যেটা একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া হ্যারাসমেন্ট ফ্রি ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য ফেসলেস অটোমেটেড সবকিছু ফাইলিং থেকে শুরু করে অডিট সিলেকশন প্রসেস রিস্ক বেস করা হচ্ছে যেটাকে আমি সাধুবাদ জানাই। প্রফিট রিপাট্রিয়েশনের জন্য 30 দিনের একটা টাইম বাউন্ড যে এসএলএ দিয়ে দেওয়া হয়েছে যেটাও অবশ্যই ব্যবসায়ীরা খুবই যে সানন্দে গ্রহণ করেছেন। এছাড়া ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে এডিআরকে আরো এফেক্টিভ করা হচ্ছে। অ্যাপিল ফাইলিং এর ক্ষেত্রে ফিসকে অনেকভাবে কমিয়ে দেওয়া হয়েছে যাতে এবং জরিমানা মওকুফের মতো প্রণোদনা দিয়ে লং টার্ম যেসব মামলাগুলো কোর্টে পেন্ডিং পড়েছে তা রিজলভ করার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে করে আমি যেসব ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আমি কথা বলছি সবাই খুব আগ্রহ ভরে এই বাজেটের ইমপ্লিমেন্টেশনের দিকে তাকিয়ে আছেন। এছাড়া এসএমই এন্টারপ্রেনারদের একটা মেজর চ্যালেঞ্জ থাকে যে ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে আমি দেখেছি যে পার্সোনাল লোন লিমিটকে 5 লাখ থেকে 10 লাখ করা হয়েছে। ক্রেডিট কার্ডে কোলাটেরাল ফ্রি করে দিয়ে হয়েছে 10 লাখ থেকে 20 লাখ। ই লোন যেটা ডিজিটাল ক্যাশলেস ইকোনমি তৈরি করার জন্য আমাদের খুবই কাজে লাগবে সেখানে 50,000 টাকা পর্যন্ত ডিজিটালি ই লোন ডিসপার্স করা যাবে। এই প্রত্যেকটা পদক্ষেপ আমাদের স্মল কটেজ এন্টারপ্রেনার হোম বেসড মহিলা এন্টারপ্রেনার ইউথদেরকে সাহায্য করবে। এছাড়া আমি অনেকগুলো আসলে বলে শেষ করা যাবে না অনেকগুলো প্রণোদনা দেওয়া হয়েছে। 0% টার্নওভার ট্যাক্স থেকে শুরু করে ফ্রিল্যান্সারদেরকে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়েছে। আরেকটি বড় যে চেঞ্জ হচ্ছে সিম্পলিফাইড ট্যাক্স কমপ্লায়েন্স যেটা ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স দেওয়া হয়েছে। আমাদের দেশে লক্ষ লক্ষ ক্ষুদ্র যে খুচরা ব্যবসায়ী আছেন তাদেরকে ইনফর্মাল ইকোনমি থেকে কিভাবে ট্রানজিশন করা যায় ফর্মাল ইকোনমিতে এই ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স একটি যুগান্তরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এখন আমি সংক্ষেপে যদি আমার এলাকার কথা বলি আমি মৌলভীবাজারে বড়লেখা জুড়ি এলাকার মেয়ে। আমাদের হাকলকি হাওর মাধবকুণ্ড জলপ্রপাত এবং পাথারিয়া পাহাড়ের চা বাগানে ঘেরা খুবই ইকো ট্যুরিজমের একটা বিশাল অপরচুনিটি নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে স্থানীয়
কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। এর জন্য ইকো ট্যুরিজমের জন্য আমি বিশেষ বরাদ্দ আশা করব। এছাড়া 17 বছরে আমাদের এই এলাকাতে 17 বছর আগে আমার বাবা যে কাজগুলো করে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হচ্ছে এই 17 বছর আমরা অনেক বড় বড় টাইটেল পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কিন্তু আসল কাজ হয়নি, যা ছিল তাও ধ্বংসের কোনায়। আমাদের এখানে পাহাড়ি দুর্গম এলাকা আছে, বুবারতলের মতো এলাকা, যেখানে রাস্তার অবস্থা খুবই নাজুক। তো এইসব এলাকার জন্য স্পেশাল বরাদ্দ হবে, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্পেশাল বরাদ্দ হবে, এটাই আমি আশা করছি। এখানে একটা ছোট ফিডব্যাক আমি দিতে চাচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী যদি নোটিস করেন যে সাধারণ বিনিয়োগকারীদের কর রেয়াতের পার্সেন্টেজ 15 থেকে 10% করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে 7.5 লাখ করা হয়েছে। এইটা কমানোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশাহত, তাদের ব্যক্তিগত বা সামাজিক নিরাপত্তা কিছুটা হলে কমেছে। আমি আশা করব এটা বিষয়ে একটু পুনর্বিবেচনা করবেন। লাস্টলি বলতে চাই, সূরা ইউসুফের মধ্যে যে ন্যাশনাল বাজেটিং এর কনসেপ্টটা আছে, আমাদের এই বাজেটের মধ্যে আমি সম্পূর্ণ প্রতিফলন দেখেছি। এর জন্য আমি মাননীয় সংসদ সদস্য, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন নারী সদস্য এই মাত্র যে বক্তব্য রাখলেন, তিনি প্রকৃতপক্ষেই এবাদুর রহমান চৌধুরী সাহেবের যে কন্যা, এটা তিনি প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আজকের আলোচনায় অনেক কথা উঠেছে। আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই। তা আমি একটু সংশয় প্রকাশ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি পাবো কি না। উনি মাঝে মধ্যে আমি দেখি, মাঝে মধ্যে দেখছি না। এখন আসেন, এই জন্য কথাটা বলে ফেলি। আমরা একটা বিশাল অঙ্কের বাজেট আমরা ঘোষণা করেছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা সত্য। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, মাননীয় স্পিকার, মাদকের সমস্যায় জর্জরিত। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিগত অধিবেশনে বলেছিলেন যে ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান, যৌথ অভিযান শুরু হবে। মাননীয় স্পিকার, আমার মনে হয় এটার মাদকের বিরুদ্ধে আমাদের যেই সমস্যাটা, মাদকের সমস্যাটা আমাদের কোনো সরকারি দল বিরোধী দল না, এটা সারা দেশের সমস্যা, 300 আসনের সমস্যা। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই মাদকের সমস্যাটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের সো কল্ড প্রতিবেশী রাষ্ট্রের মাদকের এক ধরনের আরোপিত মাদকের যুদ্ধ কিনা, যেই রকম যুদ্ধের কথা আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়, ওই রকম একটা মাদকের যুদ্ধ কিনা, যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে আমাদের ইয়াং জেনারেশনকে মাদকে বুথ করে এই দেশের মার্কেটকে দখল করার একটা যুদ্ধ কিনা, এটাও বিবেচনা করার সময় এসেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঈদের পরে, আমরা কোন ঈদের পরে এটা একটু জানতে চাই মাননীয় স্পিকার। কারণ মাদকের বিরুদ্ধে যেই যৌথ অভিযান, এটা যদি আমরা না করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা ইনভলভ না করতে পারি, আমাদের কর্মক্ষমতা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের অনেক পরিকল্পনা আসলে ভেস্তে যাবে, আমরা দেশটাকে সামনের দিকে আগাতে পারবো না মনে হয়। একটু বাজেটের দিকে যদি ঢুকি, তাহলে মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাজেটের মাধ্যমে মধ্যবিত্ত একটা চাপে পড়বে। এখানে টার্নওভার ট্যাক্সের কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, যেটা হচ্ছে লভ্যাংশের উপরে না, সেটা হচ্ছে মোট আয়ের উপরে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ইয়াং জেনারেশনের যারা উদ্যোক্তা আছে, তারা যদি 1% টার্নওভার ট্যাক্স দিয়ে ব্যবসা শুরু করতে হয়, তাহলে তারা আসলে হতাশই হবে, কারণ বাংলাদেশের ব্যবসার যে পরিস্থিতি। মাননীয় স্পিকার, মধ্যবিত্তের আরেকটা প্রেশার, যারা এই বাজেটে বলেছেন, একজন আমাদের মাননীয় সংসদ সদস্য, যার 35,000 টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি করা হয়েছে 48%, আর যার 2 লাখ টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি হয়েছে মাত্র 9%। এই ধরনের বৈষম্য মাননীয় স্পিকার থাকা উচিত না। বাজেটে আয়করটা যারা উচ্চবিত্ত তাদের দিকে গিয়ে নিম্নবিত্ত যারা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, তাদের দিকে আমাদের আলাদা প্রণোদনা থাকা উচিত। আমরা সামাজিক সুরক্ষার কথা বলি মাননীয় স্পিকার, আমার এলাকার একটা রিক্সাওয়ালা যখন
ক্ষুধার্ত হয়, তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে একটা 10 টাকার এনার্জি বিস্কুট কিনে খায়, ওইটা তার যেই ট্যাক্স অন্য একটা ব্যবসায়ীর জন্য সেম ট্যাক্স। মাননীয় স্পিকার, এইখানে যে সামাজিক সুরক্ষা, কারো মৌলিক চাহিদা এবং কারো জন্য সেটা হচ্ছে একটা নাস্তার আইটেম, দুইটা জিনিসের যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে মাননীয় স্পিকার। সেই সাথে আমরা আরও কিছু ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, যে বাংলাদেশে কিন্তু 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণের কথা। এলডিসি উত্তরণ যদি হয় তাহলে বাংলাদেশে আমরা শুল্কমুক্ত যেই সুবিধাগুলো পাই সেই সুবিধাগুলো কমতে থাকবে, যার ফলে আমাদের ব্যবসায়ীদের ওপর একটা প্রেশার পড়বে। এই ব্যবসায়ীদের প্রেশার পড়বে, আমরা জানি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বিগেস্ট ইন্ডাস্ট্রি এবং রপ্তানি আয়ের প্রধান মাধ্যম। মাননীয় স্পিকার, আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেশার পড়ে তাহলে আমরা কোন দিকে ঝুঁকবো? আমাদের রপ্তানি পণ্যের বিকল্প খুঁজতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশীয় অনেক পণ্য আছে, যেমন আমি শিল্পমন্ত্রী মহোদয়কে উদ্ধৃত করতে বলতে চাই, আমাদের কোরবানি ঈদের পরে যখন চামড়া শিল্প নিয়ে কথা হলো, উনি বললেন কোরবানিকৃত পশুর প্রায় অর্ধেকের বেশি চামড়া কালেক্টেড হয়েছে, যেটাতে ওনারা সন্তুষ্ট। কিন্তু মাননীয় স্পিকার, আমি যদি বলি যে এই বছরও আমাদের এই অর্থ বছরেও প্রায় 2000 কোটি টাকার উপরে চামড়া আমদানি করা হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ চামড়া খালে ফেলে দিতে হচ্ছে। এই যে মেকানিজম মিসম্যানেজমেন্ট, এইটার সমাধান কি মাননীয় স্পিকার? আমি ডলার ক্রয় করে, ডলার ব্যয় করে আমি চামড়া আমদানি করব, আর আমার দেশের চামড়া আমি খালে ফেলে দিব। এই মিসম্যানেজমেন্ট থেকে বের হওয়ার জন্য আমার মেকানিজম দরকার। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব আমাকে এলাকার জন্য কিছু বলার জন্য আমাকে একটু যদি সময় বাড়িয়ে দেন। আপনাকে সময় বাড়িয়ে দিলাম 2 মিনিট। ধন্যবাদ মাননীয় যে স্পিকার। আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সমস্ত সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে। আপনি যেহেতু মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এই জন্য আপনার সময় আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা নিয়ে যদি আমি কিছু বলি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের হায়েস্ট ট্যাক্স পেইং এবং হায়েস্ট বাংলাদেশকে রাজস্ব সার্ভিস দেওয়া জেলাগুলোর একটা, কিন্তু নারায়ণগঞ্জ জেলা দুঃখজনকভাবে এ গ্রেড জেলা হইতে পারে না মাননীয় স্পিকার। এটাকে অবিলম্বে যাতে এ গ্রেড জেলায় উন্নত করা যায় এই ব্যাপারে সহায়তা কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আসনটি নারায়ণগঞ্জ 4 আসন, জলাবদ্ধতায় নিমজ্জিত। শামীম ওসমান নামের একজন ফ্যাসিস্ট গডফাদাররা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের কারণে এই এলাকার উন্নয়নটা হয় নাই বিগত 16 বছর। আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলেছি, প্রায় 1400 কোটি টাকার প্রজেক্ট নিয়ে পুরো প্রজেক্টটা গায়েব করে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, কোনো সুফল জনগণ পায় নাই। ওই এলাকার জলবদ্ধতার সমস্যাটার যদি সমাধান না হয় তাহলে মানুষ স্বাভাবিকভাবেই, এত ট্যাক্স পেয়ে একটা জেলা এবং শিল্প কারখানা শ্রমিক নির্ভর একটা এলাকার মানুষ জলাবদ্ধতায় থাকলে, হাঁটু পানিতে কোমর পানিতে থাকলে তার উৎপাদন ক্ষমতা কিভাবে কাজ করবে, এটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে পুরাতন যেই সড়ক পোস্তগোলা পঞ্চবটি হয়ে চাষারার যেই সড়ক, আমরা এই সড়কটিকে 6 লেনে উন্নতি করার জন্য অনুরোধ করছি মাননীয় সড়ক মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় নদী পার হয়ে 2টা ইউনিয়নে যাইতে হয়, বক্তাবলী এবং আলিরটেক ইউনিয়ন। মাননীয় স্পিকার, বক্তাবলী এলাকাটা মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বিজড়িত এলাকা। মহান মুক্তিযুদ্ধে ওই এলাকাটা মুক্তাঞ্চল ছিল এবং পাক হানাদার বাহিনী ওই এলাকায় ঘেরাও দিয়ে গণহত্যা চালায়। একদিনে 139 জনকে গণহত্যা করে গণকবর দেয়। ওই এলাকার লক্ষাধিক মানুষ, মাননীয় স্পিকার, শহরের সাথে মূল যোগাযোগের জন্য দীর্ঘদিনের দাবি একটি সেতু। এই সেতুর বাস্তবায়ন বারবার আশ্বাস হলেও বাস্তবায়ন হয় নাই। মাননীয় স্পিকার, এই সংগ্রামী জনগণের এই দীর্ঘদিনের দাবিটা বাস্তবায়নের জন্য মাননীয় সেতুমন্ত্রীর কাছে আমি অনুরোধ